দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক যারা রয়েছেন, তাদের কিন্তু প্রতিষ্ঠান পরিবর্তনের কোনো সুযোগ নেই। অর্থাৎ বদলির কোনো সুযোগ নেই। আ আগে এনটিআরসির যে গণবিজ্ঞপ্তি ছিল, সেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকরা আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন কিংবা নিজ জেলা বা উপজেলায় যেতে পারতেন। তবে দীর্ঘদিন ধরে সেই সুযোগটি বন্ধ আছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বদলি চালু করার জন্য একটা নীতিমালা তৈরি করলেও আ সফটওয়্যার সংক্রান্ত জটিলতা এবং শিক্ষকদের একটি গ্রুপের রিটের ফলে সেটি অনেকটা থমকে গেছে। তো আসলে আজকে যে সভা, সেই সভায় বদলি নিয়ে কোনো আলোচনাও হয়নি। তো আসলে শিক্ষকদের বদলিটা কেন জরুরি এবং শিক্ষকদের যে বেতনের স্কেল সাম্প্রতিক সময়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয় বেতন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা কি প্রস্তাব দিয়েছেন, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শিক্ষকদের আইকন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ শিহাব ভাই আমাকে ডেইলি ক্যাম্পাসে যুক্ত করার জন্য, এবং ডেইলি ক্যাম্পাসের যারা আপনার সাংবাদিক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক শ্রোতা যারা এই প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজিজি, আজকের আলোচনা অনেক লম্বা হবে। তো আমি এই ২ টি বিষয়ের বাইরেও অন্যান্য বিষয় নিয়েও বেশ কিছু শিক্ষক প্রশ্ন করতে বলেছেন। যেহেতু আপনি শিক্ষক নেতা, শিক্ষকদের নিয়ে কাজ করেন। সব শিক্ষক হয়তো সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারেন না। তো শিক্ষকদের বেশ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমি আশা করি প্রশ্ন করব আপনাকে। তো ১ম এ যেটি জানতে চাই যে সম্প্রতি তো আপনারা জাতীয় বেতন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে আসলে যে আলোচনাটি আপনারা করেছেন, শিক্ষকদের বেতন ভাতা কতটুকু বৃদ্ধি করার দাবি জানিয়েছেন? আ আ এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। জি, ধন্যবাদ। আমরা বেতন কমিশনের সাথে আমরা গত বৃহস্পতিবারে আমরা বসেছিলাম, আপনারা সবাই জানেন। এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে বেতন কমিশনের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে ফোন করে ওনারা আহ্বান জানিয়েছেন ওনাদের সাথে মিটিং করে এমপিওভুক্ত শিক্ষকদের যে যৌক্তিক দাবি দাওয়াগুলো আছে এই ব্যাপারে ওনাদেরকে জানানোর জন্য। এই কমিশনের সাথে মিটিং এর আগে আমরা কমিশনের কয়েকজন সদস্যের সাথে আমরা সাক্ষাৎ করি। আমি কমিশনের সম্মানিত সদস্য কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রফেসর ডক্টর শামসুল আলম ভুইয়া স্যারের সাথে আমি এবং আমাদের প্রায় ১০-১২ জন প্রতিনিধি দল জোটের আমরা তার সাথে সাক্ষাৎ করে লিখিতভাবে আমাদের কিছু দাবি দেওয়া আমরা তার কাছে উপস্থাপন করেছিলাম। এটা বেতন কমিশনের সাথে আমাদের আনুষ্ঠানিক মিটিং এর আগে আমাদের আহ্বায়ক অধ্যক্ষ মঈনুদ্দিন সাহেব উনিও ২ জন সদস্যের সাথে উনি পৃথকভাবে সাক্ষাৎ করেছেন এবং আমাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে কথা বলেছেন। সর্বশেষ বেতন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে যখন ফোন করে আহ্বান জানানো হলো, আমরা সেই সুযোগটি নিয়েছি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বেতন কমিশনের সাথে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল জোটের যারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি গত বৃহস্পতিবার। মিটিং এ আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়েছে। আমরা যাওয়ার পরে কমিশনের যিনি চেয়ারম্যান জাকির হোসেন স্যার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদেরকে উনি স্বাগত জানিয়েছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন। জোটের পক্ষ থেকে আমরা আমাদের যে দাবি দাওয়া গুলো আছে এগুলো আমরা মৌখিকভাবে উপস্থাপন করেছি, তারা নোট নিয়েছেন, আবার লিখিতভাবে আমরা এগুলো সাবমিট করেছি। আমরা প্রথমে যে দাবিটি নিয়ে কথা বলেছি, আমরা বলেছি যে এমপিভুক্ত শিক্ষা যে জাতীয়করণের যে বিষয়টি, এটা যেহেতু বিক্ষিপ্তভাবে সরকার জাতীয়করণ করছে, আমরা বলেছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের এখানে মোটা অঙ্কের একটা আয়ের ব্যবস্থা আছে। সরকার যদি চায় আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে আয়গুলো আছে এগুলোকে তারা নিজেরা যদি এগুলোকে সরকারি কোষাগারে নিয়ে এক ঘোষণায় যাতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয়, এবং এটা ক্যাটাগরি করে করা হতে পারে, এ বি সি ডি এরকম ক্যাটাগরি করে করা হতে পারে। আমরা বলেছি যে ওনাদের কমিশনে যাতে এরকম সুপারিশ থাকে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় ব্যয় সরকার নিয়ে এক ঘোষণায় যাতে সরকার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এগুলো যাতে এক ঘোষণায় যাতে জাতীয়করণ করা হয়, এমন একটি সুপারিশ যাতে পে কমিশন তাদের প্রস্তাবনায় রাখেন, আমরা এই বিষয়ে ওনাদেরকে অনুরোধ করেছি।
আরেকটি বিষয়, আমরা তো আসলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছি, আমরা কিন্তু আসলে ইনক্রিমেন্টটা পেতাম না, এটা আপনারা সবাই জানেন যে আমাদের এই ইনক্রিমেন্টটা ছিল না। 18 সালে আমরা 20 দিন জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি, অনশন, আমরণ অনশন সহ বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে একটি আমরা আশ্বাস ওখানে আমরা নিয়ে পেয়েছিলাম। দুইজন জয়েন্ট সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি এবং দুইজন এডিশনাল সেক্রেটারি ওই সময় এসেছিলেন। এসে আমাদের 5% ইনক্রিমেন্ট এবং আমাদের যে বৈশাখী ভাতা আছে এটা অল্প সময়ের মধ্যে দেয়া হবে এই ঘোষণাটি দিয়েছিলেন। এরপরে অনেক সময় চলে গেল, আমাদের এই ঘোষণাটি প্রজ্ঞাপনে রূপ নিচ্ছিল না। আমরা কয়েকবার এর মধ্যে মানববন্ধন করেছি এবং আমরা প্রেস ক্লাবে কয়েকবার আমরা সংবাদ সম্মেলন করে বারবার সরকারকে তাগাদা দিয়েছি যাতে দ্রুত সময়ের মধ্যে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার যে প্রজ্ঞাপন জারি করা হয়। সর্বশেষ ওই সরকারের একেবারে শেষ দিন, যেদিন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে, ওই দিন রাতে আমাদের এই ঘোষণাটি আসলো যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা পাবেন। তো ইনক্রিমেন্টের যে বিষয়টি, ইনক্রিমেন্ট যেহেতু ছিল না, আমাদের বেতন পে ফিক্সেশনের যে বিষয়, এই বিষয়টিও ছিল না আগের সময়ে। এখন যেহেতু আমরা ইনক্রিমেন্টটা 18 সাল থেকে পাচ্ছি, আমরা বলেছি যে আমাদের আগামী পে কমিশনের সুপারিশে যাতে আমাদের বেতন পে ফিক্সেশনের বিষয়টি যাতে, এই ব্যাপারে যাতে ওনাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকে, এই ব্যাপারে আমরা ওনাদেরকে কথা বলেছি। এর বাইরে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের বাড়ি ভাড়া এই সদ্য মাত্র আমরা 15%, আমরা অনেক কষ্ট করে আন্দোলন করে দেশের প্রায় সকল রাজনৈতিক, প্রায় বলা যাবে না সকল রাজনৈতিক দল, সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার যারা আপনার মিডিয়া আছে, মিডিয়ার সংবাদকর্মী যারা আছেন আর সাংবাদিক ভাইয়েরা, এর বাইরে বিভিন্ন শিক্ষক সংগঠন, প্রাইমারির 8টি সংগঠন, বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ফোরাম সংগঠন, তারপরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ইনকিলাব মঞ্চ, তারপরে আপনার এই যে কি বলে আপনার ডাকসুর নির্বাচিত বিপি এবং তাদের নেতৃবৃন্দ, তারা কয়েক দফা এখানে এসেছেন। ডাকসুর বিপি এবং তাদের নেতৃবৃন্দ তারা এসেছেন। বলা চলে মোটামুটি সারা দেশেই আমাদের সাথে চলে এসেছিল। টক শোতে আপনারা দেখেছেন, প্রত্যেক দিনই টক শোতে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং মোটামুটি সবাই আমাদের এই যৌক্তিক দাবি দেওয়ার পক্ষে টক শোগুলোতে অবস্থান নিয়েছেন। তো এই আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি যারা আমাদের এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ইভেন যারা আমাদের জন্য বাড়িতে বসে দোয়াও করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বাড়ি ভাড়াটা আপনারা জানেন 15% হয়েছে এবং 15% হওয়া প্রজ্ঞাপনটা আমরা হাতে নিয়ে এসেছি, কিন্তু ওখানে প্রশাসনিক মন্ত্রণালয় আপনার জিও জারির একটা বিষয় ছিল। এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আসার পর থেকে একেবারেই মানে আটার মতো লেগেছিলাম, কারণ আমাদের জিও জারি না হলে তো আমাদের অধিদপ্তর গুলো আমাদের এটা বেতনটা আসলে যথাসময় দিতে পারবে না। আমি আটার মতো লেগেছিলাম। গত বৃহস্পতিবারে আমি বলেছিলাম যে বৃহস্পতি আমরা গিয়েছি, আমরা যে পে কমিশন মিটিং করেছি, আমি বলেছিলাম এর মধ্যে জিও জারি করতে হবে। আমি ডেপুটি সেক্রেটারি মহোদয়কে বলছিলাম। আমরা পে কমিশনের সাথে মিটিং করে ওখানে যাওয়ার পরে আমাদের ওইটা আপনার জিওটা আপনার জারি হয়। আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যিনি চিফ অ্যাকাউন্টেন্টস, ওনার কাছে ওনারা চিঠি দেয় এবং এটা অনুলিপি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে দেয়, কিন্তু মাদ্রাসা এবং কারিগরি এটা হয়নি। আমি অধিদপ্তরে খোঁজ নিয়েছি, দফায় দফায় আমি খোঁজ নিয়েছি, ওনাদেরকে পাইনি ওনারা। পরে আবার মন্ত্রণালয় কালকে কয়েক দফা মন্ত্রণালয় শিক্ষা মাদ্রাসা এবং কারিগরির যিনি সচিব মহোদয়, ওনার পিএস এর সাথে কথা বলেছি। আমাদের শাখার ডেপুটি সেক্রেটারি মাহমুদুল হক মহোদয়, তার সাথে আমি কথা বলেছি। ওনারা বলেছিলেন যে গতকাল ওনারা পাঠিয়েছেন। পরে আবার অধিদপ্তরে কথা বলি, ওখানে কয়েকজনের সাথে কথা বলি, ওনারা বলছেন আমরা পাইনি। পরে আবার ওনাকে মন্ত্রণালয়ে ফোন দিয়ে উনি তখন বললেন যে আমি এখন পাঠাচ্ছি। উনি তাৎক্ষণিকভাবে মাদ্রাসার ডিজি এবং কারিগরি ডিজির কাছে উনি আমাদের এই নির্দেশনাটা যাতে আমাদেরকে এই নভেম্বর মাসের 7.5% বাড়িয়ে দেওয়া হয় ওটা পাঠিয়েছেন। এবং ওইটা আবার মাদ্রাসা অধিদপ্তরের যে ডিজি মহোদয় পিএস, উনি কপিটা আমাকে দিয়েছেন, আমি এটা শেয়ারও করেছি, আপনারা দেখেছেন অনেকে। তো এই যে বাড়ি ভাড়াটা মোটামুটি আমরা এখন আশা করতেই পারি যে যেহেতু মন্ত্রণালয় অধিদপ্তর গুলোকে চিঠি দিয়েছে, এখন ওনারা কাজ করবে এবং আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে দ্রুত সময়ের মধ্যে কাজ করে আমরা যাতে নভেম্বরের বেতনের সাথে, অর্থাৎ ডিসেম্বরে যে বেতনটা আমরা প্রথম ফার্স্ট উইকে যে বেতনটা পাবো নভেম্বর মাসের, ওখানে যাতে আমাদের অতিরিক্ত 7% বাড়ি ভাড়ার বিষয়টি থাকে এবং ওটা যাতে যুক্ত হয়। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনারা কাজ করবেন। তো আমার একটা আশঙ্কা ছিল যে যদি মনে করেন কোনো কারণে আপনার এই চিঠিটা না আসে, হয়তো এটাকে মানে পিছানো হবে যে না আমরা চিঠি পাই নাই,
সেই জায়গা থেকে আমি কিন্তু আসলে আঠার মতো লেগেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বলা যায় যে আমরা নভেম্বরের বেতনের সাথে আমরা অতিরিক্ত বাড়ি ভাড়াটা পাচ্ছি। আরেকটি তো বাড়ি ভাড়ার যে বিষয়টা আমি বলছিলাম যে বাড়ি ভাড়াটা আমরা এখন অর্জন করেছি, আমাদের বাড়ি ভাড়া কিন্তু এটা এখনো সরকারিদের সাথে অনেক ডিস্টেন্স। আর রুরাল এরিয়াতে আপনার 45%, কিন্তু আপনার আপনার সিটি এরিয়াতে 60% বাড়ি ভাড়া পায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা। 50% পুরো তো বাড়ি ভাড়া আমরা সরকারি কর্মকর্তা। সিটিতে 60 জি, আপনার। জি। আর হয়তো হয়তো জেলা শহরে হয়তো একটু বেশি হইতে পারে, আপনার 50 মানে 45 হয়তো 50 হইতে পারে, আমি ঠিক ক্লিয়ার না, কিন্তু সিটিতে 60 আমি জানি, আর রুরালে 45, এর মাঝামাঝি হয়তো বিভিন্ন মানে এরিয়া ওয়াইজ হয়তো আপনার ভেরিয়েটি থাকতে পারে। তো এখন আপনার ধরেন 45ই ধরি, 45 ধরলেও আমাদের প্রায় আরো 30% বেশ কম। আর যদি আমি সিটি ধরি তাহলে আরো 45% বেশ কম, মানে আমাদের সাথে তাদের ডিস্টেন্স আছে। তো এটা আপনার এই বাড়ি ভাড়াটা যাতে এই বৈষম্যটা যাতে দূর হয়, এই ব্যাপারে আমরা কথা বলেছি, যাতে ওনারা একটা সুপারিশ দেন যাতে আমাদের বাড়ি ভাড়াটা বাড়ে, যাতে আমরা সরকারি নিয়মে যাতে বাড়ি ভাড়া পাই। জি, এখন এখানে অধ্যক্ষ আরেকটা দেলোয়ার হোসেন বিষয় হচ্ছে, আলভী, বাড়ি ভাড়া নিয়ে তো আসলে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনাদের বেতনও তো আসলে অনেক কম। আপনার যে সহকারী শিক্ষকের বেতন অনেক কম। সামনে যা বেতন কমিশনে আপনারা প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমরা যতটুকু জানি যে বেতন কমিশনে তো হচ্ছে আপনাদের যে এখন যে বাড়ি ভাড়াটা বৃদ্ধি করা হলো সেটা কিন্তু ওই পে কমিশনের বৃদ্ধির সঙ্গে কিন্তু এটা সমন্বয় করা হবে। অর্থাৎ অন্যান্যরা যারা বেশি পাবে তারা তার সাথে কিন্তু আপনাদের তুলনা হবে না। আপনারা কিন্তু সমন্বয়, এই যে অর্থটা এখন দেওয়া হয়েছে সেটি সমন্বয় করা হবে। তখন দেখা যাবে যে আপনাদের বাড়ি ভাড়া খুব একটা বেশি বৃদ্ধি পাবে না। এক্ষেত্রে বেতন বৃদ্ধির জন্য আপনারা কোনো কর্মসূচি বা পরবর্তীতে এই নির্বাচনের পরে কোনো কিছু করবেন কিনা? সেটি যদি একটু বলতেন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আলভী। হ্যাঁ, আমি ওইটা বলছি। এর আগে আপনার আগের প্রশ্নটা আমি ক্লিয়ার করি যে আমরা বেতন, আমাদের যে বেতন বাড়ি ভাড়া আছে, বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা বলেছি যেটা সরকারি নিয়মে যাতে দেওয়া হয়। আমরা শুনেছি যে বাড়ি ভাড়া এখন 60 থেকে নিয়ে এটা 80% পর্যন্ত প্রস্তাব এসেছে। তো 80% যদি দেওয়া হয় তাহলে আমাদের সাথে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। আমরা বলেছি সরকারি নিয়মে দেওয়ার ব্যাপারে সুপারিশ রাখার জন্য। রাইট। আমরা মেডিকেল ভাতা এটা যাতে সরকারি নিয়মে দেওয়া হয়। আমাদের শান্তি বিনোদন ভাতাটা আমাদেরকে দেওয়া হয় নাই, যদিও আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি বলেছিলেন। তো এটা এটা যাতে আমাদেরকে দেওয়া হয়, এটার কথা বলেছি। এরপরে আমাদের আমরা শিক্ষক, আমাদের সন্তানরা শিক্ষা ভাতা পাই না। কত আশ্চর্য, মানে এটা তো একটা মানে বিস্ময়কর ব্যাপার। তা আমরা শিক্ষকদের সন্তান শিক্ষা ভাতা পাই না। এটার ব্যাপার বলছি যে আমাদেরকে যাতে শিক্ষা ভাতা দেওয়া হয়। আমাদের আরো যে ভাতাগুলো আছে, আপনার সব ভাতাগুলোর ব্যাপার আমরা বলছি যে আপনারা একটা সুপারিশ রাখবেন যাতে সরকার আমাদেরকে সরকারি নিয়মে এই ভাতাগুলো আমাদেরকে দেয়, এটা আমরা বলেছি। আর সর্বশেষ আমরা যে কথাটা ওনাদেরকে বলেছি অবসর কল্যাণের ব্যাপারে, যে আমাদের অবসর কল্যাণের 6, 7, 8 বছর হয়ে যায়, অবসর কল্যাণের টাকা পায় না। অনেক শিক্ষক এমন আছে যে চিকিৎসাটা পর্যন্ত করতে পারে না, এবং চিকিৎসা করতে মানে না মানে চিকিৎসা না করার কারণে দেখা যায় আলটিমেটলি একটা সময় এসে অবসর কল্যাণের টাকা না পেয়েই দুনিয়া থেকে চলে যায়। অর্থাৎ তার সারা জীবনের প্রতি মাসের তিল তিল করে প্রতি মাসের তার বেতন থেকে যে টাকাটা কাটা হয়েছে, যে শেষ বয়সে একটু ভালো থাকবেন, সেই টাকাটা কিন্তু সে উঠাতে পারেন না। অনেকের ইচ্ছা থাকে যে একটু বাড়ি করব, কারণ শিক্ষা অল্প টাকা পাই, বাড়ি করার সুযোগ থাকে না। তো আচ্ছা, ওনারা অনেকে চিন্তা করেন যে আমি এই টাকাটা পাইলে একটা বাড়ি করব, অথবা অনেকে চিন্তা করেন যে হজ করব। দেখা যায় অনেকের ভাগ্যে তাদের এই টাকাটা জুটে না এবং আশা পূরণ হয় না। এর আগেই হজ করার আগে, বাড়ি করার আগে, অথবা আপনার যে আরো অন্যান্য যে স্বপ্ন থাকে এগুলো পূরণের আগেই দেখা যায় সে মানে দুনিয়া থেকে চলে যায়। এটা অত্যন্ত আসলে অমানবিক একটা রাষ্ট্রের জন্য, এটা লজ্জার। এটা আমাদের রাষ্ট্র এবং সরকার এবং দেশবাসীকে এটা অনুভব করা দরকার। এটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি, ওনারা সবাই বলেন যে না এটা ঠিক না, ওনাদেরকে অন্তত পেনশনটা যাতে যথাসময়ে যাই দেয়, এটা যাতে যথাসময়ে যাতে পাই। এটা একটা বড়, এটার ব্যাপারে আমরা বলছি যে ওনারা যাতে একটা সরকার যাতে এখানে ভালো একটা বরাদ্দ রাখেন, এবং আহ সর্বোচ্চ 6 মাসের মধ্যে যাতে অবসর কল্যাণের টাকাটা দেয়া যায়, এই ব্যাপারে ওনারা যাতে একটা সুপারিশ রাখেন ওনাদের প্রস্তাবনায়, আমরা এটা বলেছি। এবং আরেকটা বিষয় বলেছি যে এটা তো একটা মানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এখন দেখেন একজন শিক্ষক ধরেন 20 লাখ টাকা সে পাইলো বা 30 লাখ টাকা পাইলো অবসর কল্যাণ মিলে, এই টাকাগুলো দেখা যায় আপনার ওই যে ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে কিছু কাজ টাজ করে আপনার দেখা যায় এগুলো শেষ হয়ে যায়, তখন তার শেষ জীবনটা অনেক কষ্টের হয়। তো আমরা বলেছি যে এটাকে বিলুপ্ত করে একটা পেনশন সিস্টেম যদি করা যায়, এককালীন কিছু দিল আর বাকিটা সে আস্তে আস্তে পাইলো, তাইলে অন্তত তার আমৃত্যু পর্যন্ত সে অন্তত ডাল ভাত খেয়ে সসম্মানে সে এখান থেকে হয়তো দুনিয়া থেকে যাইতে পারবে। এটা আমরা একটা ওনাদেরকে আমরা দাবি জানিয়েছি, যাতে ওনাদের যে প্রস্তাবনায় যাতে এই সুপারিশটা ওনারা রাখেন। এই ছিল মানে কমিশনের সাথে ওনারা আমাদের সাথে বলেছেন, যে ওনারা বলেছেন যে এটা তো আসলে সরকারিদের জন্য, এরপর আপনাদেরকে আমরা এনেছি, আপনাদের কথাগুলো শুনেছি, দেখি আমাদের জায়গা থেকে আমরা কতটুকু সুপারিশ করতে পারি। তো আমাদের বিশ্বাস ওনারা নিশ্চয়ই আমাদের বিষয়গুলো
ব্যাপারে ওনারা সদয় হবেন। ওনারা কিছু বিষয় জানতে চেয়েছেন যে আমরা যদি বেতন বাড়াই তাহলে পড়াশোনার মান বৃদ্ধি পাবে কিনা, আরো অন্যান্য বিষয় আমরা আমাদের জায়গা থেকে ওনাদেরকে সন্তোষজনক উত্তর আমরা দিয়েছি এবং ওনারা প্লিজড হয়েছেন। এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আমরা প্রোগ্রামটি করেছি। এখন আসি যে বেতন আপনারা আগামী দিনে আমরা আন্দোলনে যাব কিনা। আমরা ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় এবং আমরা চাই নির্বাচন হোক এবং সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাদেরকে দেশবাসী মানে ভোট দিয়ে নির্বাচন করবে তারা ক্ষমতায় আসুক, এটা আমরা চাই শিক্ষকরা। আমরা যেহেতু নির্বাচনের একটা বড় স্টেক হোল্ডার, কারণ নির্বাচনের আমরা এই যে আপনার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, অনেক কিছু দায়িত্ব পালন করবেন শিক্ষকরা। হ্যাঁ, আমরা দায়িত্ব পালন করি। এই জায়গা থেকে আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমরা আমাদের জায়গা থেকে আমরা ইনশাল্লাহ অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষতার জায়গা থেকে আমরা শিক্ষকদেরকে আহ্বান জানাবো আমাদের মানে নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য। আর যদি কোনো কারণে, এটা তো আসলে আমরা বলতে পারবো না, যদি কোনো কারণে নির্বাচন পিছিয়ে যায় তাহলে আমরা হয়তো এই সরকারের সময় হয়তো আমরা আন্দোলনে যেতে পারি। আর যদি নির্বাচন যথাসময়ে হয় আমরা বড় কোনো আন্দোলনে, আর্থিক কোনো আন্দোলনে যাব না। টুকটাক কিছু দাবি দেওয়া আছে, আপনি দেখেছেন আজকেও আমরা একটি প্রেয়ার আমরা মন্ত্রণালয়ে দিয়েছি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের 6ষ্ঠ গ্রেড এবং 7ম গ্রেডের ব্যাপারে, এবং সকল ইন্ডেক্সধারী আপনার কর্মচারী থেকে নিয়ে একবার সকল শিক্ষক প্রতিষ্ঠান প্রধান সহ সকলের জন্য আমরা বদলির একটা আজকে প্রেয়ারের মধ্যে আমরা উল্লেখ করেছি। আমরা ওই যে সহকারী লাইব্রেরিয়ান যারা আছেন তাদেরকে যাতে সিনিয়র তারা সিনিয়র শিক্ষক হইতে পারেন, এটার ব্যাপারে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। তারপরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ওনারা যাতে নির্ধারিত একটা সময়ের পর একটা উচ্চতর স্কেল পান, এখন কিন্তু নেই আমাদের এটা। আপনার হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, তারপরে আপনার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই পোস্টে কিন্তু আপনার শুধু ইনক্রিমেন্ট হয়, কিন্তু এখানে উচ্চতর স্কেলের কোনো ব্যবস্থা নেই। এখানে এটাও আমরা একটা দাবি দিয়েছি, আরো কিছু দাবি দেওয়া আজকে আমরা দিয়েছি। আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আমরা কিন্তু বসা নেই। আমরা ওই দিন আপনার ওই মিটিং শেষে আমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে এসে অতিরিক্ত সচিব, তারপরে আপনার আরো অনেক কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। অতিরিক্ত সচিবের সাথে আপনার এই যে শিক্ষকদের 5ম 6ষ্ঠ গ্রেড এবং 7ম গ্রেডের বিষয়ে প্রধানদের আমি কথা বলেছি। উনি বলেছেন যে এটা একটা যৌক্তিক দাবি, আমরা অন্তত এন্ট্রি লেভেলে না দিতে পারলেও অন্তত 5 বছর পরে তাদেরকে 6ষ্ঠ এবং 5 বছর পরে যদি 7ম দিতে পারি তাহলে এটা একটা ভালো কিছু হতে পারে। উনি এটাকে এগ্রি করেছেন। বদলির ব্যাপারে উনি বলেছেন, কর্মচারীদের বিষয়টা উনি বলেছেন যে কর্মচারীদের সবাই বাড়িতেই থাকে ম্যাক্সিমাম, আমরা কর্মচারী ছাড়া সবাইকে আমরা বদলিটা দিতে চাই। আমরা তখন ইয়ে করি, এটা উনি যেভাবে বলছেন আমরা এটাকে এগ্রি করি যে সবার জন্য বদলি দিবেন, কিন্তু বদলির বিষয়টা ওখানে উনি বলছেন যে সফটওয়্যারটা একটু প্রবলেম হচ্ছে, সফটওয়্যারটা আমরা বানাইতে পারতেছি না, এখানে এটা প্রলম্বিত হচ্ছে। এখানে আপনার পরবর্তীতে কর্মচারীদের মধ্যে দেখলাম কিছু ওনারা চান বদলি চান, অনেকে দেখলাম মানে ফেসবুকে ওনারা মানে কমেন্ট করলেন ওনারাও বদলি চান। আজকে আমরা আবেদন দিয়েছি ওনাদেরকে ইনক্লুড করে যে ওনাদেরকে বদলি দেওয়া হোক, কেউ চাইলে যাবে, কেউ না চাইলে তার নিজের যেখানে আছে ওখানে থাকবে। তো এগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি। তো আগামী দিনে আমরা যদি মনে করেন নতুন সরকার আসে, নিশ্চয়ই আমরা আমাদের যে যৌক্তিক দাবি দাওয়াগুলো আছে এগুলো নিয়ে আমরা কর্মসূচিতে যাবো। আমি একটা দুঃখের সাথে একটা কথা বলতে হয়, আমাদের অনেক শিক্ষক আসলে ওনারা বুঝে না বুঝে বিভিন্ন রকমের মনে করেন বিরূপ মন্তব্য করেন। একটা জাতীয় পর্যায়ের আন্দোলন উঠায় আনতে কত কাজ করতে হয়, শুধু মানে প্রস্তাবে গিয়ে হাজির হইলাম আর শহীদ মিনারে হাজির হইলে কিন্তু একটা আন্দোলন সফল হয় না। কত দিক থেকে যে কূটনৈতিক তৎপরতা চালাতে হয়, কত মানে আপনার উইংস এর সাথে যোগাযোগ করতে হয়, ওনারা আসলে এগুলো বুঝে না। ওনারা মনে করে আমি সন্ধ্যার সময় আপনার শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে নিয়ে একটা পোস্ট দিয়েছি অভিনন্দন জানিয়ে, আমি এটা দিয়েছি ওনার দল হিসাবে না, আমি কিন্তু দলকে দিইনি, আমি ব্যক্তি এনিকে এটা দিয়েছি। কারণ উনি ওখানে এসেছেন এবং আমাদের শহীদ মিনারে এসে একাত্মতা ঘোষণা করেছেন, এই জন্য দিয়েছি। এটা ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে। আপনারা এটা নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছেন। আপনারা কি জানেন আগামী দিনে আন্দোলন করতে হলে বৃহৎ দলগুলোর সাথে যদি আপনার সুসম্পর্ক না থাকে আপনি আন্দোলন করতে পারবেন? আগামী ওই 5 বছর অপেক্ষা করে শেষ বছর আন্দোলন করে পরে ভিক্ষা নিতে হবে আপনাদেরকে। আমরা তো ভিক্ষা নিতে চাই না, আমরা চাই রাজনৈতিক সব দলগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করে যারাই ক্ষমতায় যায় তাদের সাথে আমরা অন্তত আলোচনার মাধ্যমে যাতে আমরা কিছু দাবি আমরা আদায় করতে পারি সেটা চাই, এবং আমরা 1 বছর পরে আমাদের কিছু দাবি আদায় করতে চাই। 5 বছর আমরা অপেক্ষা করতে চাই না। আমাদের তো শিক্ষকদের ট্রেডিশন ছিল এটা, আমি শেষ করি, শিক্ষকদের তো একটা ট্রেডিশন ছিল যে 5 বছর অপেক্ষা করবে, শেষের বছরে নির্বাচনের কিছুদিন আগে আন্দোলন করবে, সরকার আন্দোলনকে মানে চিন্তা করবে যে নির্বাচনে শিক্ষকরা দায়িত্ব পালন করে কিছু টাকা পয়সা দিবে। আমরা সেই ট্রেডিশন থেকে বের হয়ে আসতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটা প্রোগ্রাম করার জন্য ইতিমধ্যে আমরা
প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, যদি বড় দলগুলো এগ্রি করে তাহলে আমরা বড় দলের একবার শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অন্তত 2 লক্ষাধিক শিক্ষক নিয়ে আমরা প্রোগ্রাম করব। এটা আমরা কিন্তু ইতিমধ্যে গতকালকে আমরা প্রায় 2.5 ঘন্টা মিটিং করেছি এবং এই জোটের মিটিং এ সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এখন সব কথা আপনারা মনে করেন সব আপনাদেরকে বলা দরকার, সব কথা তো বলা যায় না। আপনাদের চিন্তা করা দরকার, আগামী দিনে ক্ষমতায় হয়তো বিএনপি আসবে, জামাত আসবে, এনসিপি আসবে, অথবা তারাই আসবে কোয়ালিশন করে, তারাই সরকারি দল হবে, তারাই বিরোধী দল হবে। এখন যদি আমরা তাদের শিক্ষা পাবো না নিয়ে আমরা বড় একটা প্রোগ্রাম যদি করতে পারি তাদেরকে রেখে 2 লক্ষ শিক্ষক দিয়ে, তখন দেখা যাবে আগামী দিনে নির্বাচনী ইশতেহারে আমরা একটা দাবি জানাইতে পারবো যে 2 লক্ষ শিক্ষক নিয়ে আপনাদের জন্য প্রোগ্রাম করেছি, আপনারা নির্বাচনী ইশতেহারে আমাদের জাতীয়করণের ব্যাপারে সুস্পষ্ট আপনারা একটা রাখেন, একটা ধারা রাখেন, আলাদা করে স্বতন্ত্র আপনারা একটা ধারা রাখেন আমাদের যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করবেন। আমরা জামাতকেও বলতে পারবো, এনসিপিকেও বলতে পারবো, কারণ আমরা তো এটা সবাইকে নিয়ে প্রোগ্রামটা করবো। তো আমরা যদি এই কাজগুলো না করি তাইলে তো আপনি যদি তাদেরকে সম্মান না জানান, আপনি তার কাছে তো আপনি অধিকার আদায় করতে পারবেন না, অধিকার চাইতে পারবেন না। আমরা চাচ্ছি আমি একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং, যদি আপনার বিএনপির আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি যদি মানে এগ্রি করেন তাহলে মহাসচিব সহ জামাতের অবশ্যই আমরা আমিরকে চাইবো যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসেন, এনসিপির অবশ্যই আপনার আহ্বায়ক নাহিদ ইসলামকে আমরা চাইবো, এবং আপনার গণ অধিকার পরিষদের আপনার আছে, আপনার আমাদের নুরুল হক নূর ভাই আছে। আমরা আরো হয়তো রাজনৈতিক দলগুলোকে ইনক্লুড করে আমরা 2 লক্ষাধিক শিক্ষক নিয়ে একটা বড় প্রোগ্রাম করতে চাই আগামী দিনে, যাতে তারা যাতে আমাদের পাশে যাতে থাকে। সেই জায়গা থেকে আমরা অন্য সময় যারা আপনার এই যে শিক্ষক মনে করে শিক্ষকদেরকে নিয়ে প্রোগ্রাম করেছে এমপি টিকিট নেওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, ট্রেজারার হওয়ার জন্য, রাষ্ট্রদূত হওয়ার জন্য, বিভিন্ন পদ পদবি নেওয়ার জন্য, কল্যাণ অফিসারে বসার জন্য, আমি তো অলরেডি আপনাদেরকে ঘোষণা দিয়েছি যে কল্যাণ অফিসারে আমি যাব না। তো আমাদেরকে নিয়ে এত সন্দেহ করেন কেন আপনারা? আমাকে অলরেডি একটা পার্টির পক্ষ থেকে আপনার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে, আমি এখনো এটা দিয়ে সেটা মনে করেন ডিজিগ্রির মধ্যে আমি আছি এখনো। আমরা তো ওইদিকে যাচ্ছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে শিক্ষকদের দাবি দাওয়া আদায়ের জন্য যদি সরকারি দলগুলোকে ইনভলভ মানে বড় রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করতে হয়, এটা হবে শিক্ষকদের দাবি দাওয়া আদায়ের জন্য সুসম্পর্ক তৈরি করা, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য না। আপনারা কি জানেন এই পর্যন্ত আমরা যে এই যে ঢাকাতে প্রোগ্রাম করেছি, কারো কাছে কি 1 টাকা চেয়েছি? কেউ বলতে পারবেন সারা দেশের? আমরা যদি চাইতাম এখানে 1 কোটি টাকা এখানে বাণিজ্য করে আসতে পারতাম। অন্য দল হলে অবশ্যই এটা করতো, অন্য সংগঠন হলে। আমি যদি সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট দিতাম, ওখানে যে অবস্থা ছিল, অন্তত মানে 1 পোস্টে 50 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকতো। এটা আপনারা সবাই জানেন, এটা বিশ্বাসও করেন আপনারা। বেশি টাকার তো দরকার না, আমার 6 লক্ষাধিক শিক্ষক, কয় টাকা করে দরকার? অল্প টাকা করে দিলেই তো আপনার এখানে আপনার 100 টাকা করে দিলে তো 60 লক্ষ টাকা হয়ে যেত। কিন্তু আমরা কি সেটা করেছি? আমরা যেখানে নিজেদের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে কর্মসূচিটা পালন করে এসেছি, কারো কাছে 1 টাকা চাই নাই, যে প্রোগ্রাম করতে অন্য দলের লাগতো 30 কোটি টাকা। আমরা যখন কোন রাজনৈতিক দলকে নিয়ে কথা বলি, কোন রাজনৈতিক দলের পোস্ট দিয়ে, আপনারা মনে করেন যে রাজনৈতিক দলের হয়ে গেছে। তা আপনারা আসেন মাঠে এসে আপনারা আন্দোলন করেন দেখি, দাবি আদায় করেন দেখি। এত সহজ মনে করেন? অকৃতজ্ঞ যারা এগুলো করেন তারা তো চরম অকৃতজ্ঞ, চরম অকৃতজ্ঞ। জি, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আমি একটু যেটি জানতে চাই, অনেক শিক্ষক কমেন্টস করতেছেন, এইটি এক পক্ষ বলছেন যে আপনি হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া আদায়ের মহানায়ক, এবং আরেক পক্ষ বলছেন যে আপনি শিক্ষকদের বদলি আটকে দিয়েছেন, শিক্ষকদের বদলির বিরোধী আপনি। আসলে এটি কেন বলছে শিক্ষকরা? শিক্ষকদের বদলি তো মন্ত্রণালয়ের হাতে সফটওয়্যার জনিত সমস্যার কারণে বদলি থমকে আছে। সফটওয়্যার তৈরি হওয়ার পরেই বদলি কার্যক্রম শুরু হবে, সেটা হয়তো সর্বজনীনই হবে, কিন্তু এটি সফটওয়্যার তৈরি না হওয়ার কারণেই মূলত বদলিটা আটকে আছে। কিন্তু মানুষজন আপনাকে দোষারোপ করছে কেন? শিক্ষকরা আপনাকে দোষ দিচ্ছে কেন? অধ্যক্ষ আজিজি, এখানে শুনেন, এখানে এই শহীদ মিনার আন্দোলন যত দল গ্রুপ মত ছিল সবার এখানে মনে করো কবর রচনা হয়ে গেছে। এটা সবাই জানে, দেশবাসী জানে যে এখানে যে ঐক্য তৈরি হয়েছে সারা দেশবাসীর, আপনার মনে করেন দল মত পদ সংগঠন নির্বিশেষে, এখানে যে ঐক্য তৈরি হয়েছে, এখন যারা মনে করেন শিক্ষকদের মাথা বিক্রি করে এমপি হতে চেয়েছে, যারা শিক্ষকদের মাথা বিক্রি করে আপনার মন্ত্রী হতে চেয়েছে, অন্যান্য পদ কল্যাণ অফিস দখল করতে চেয়েছে, তারা তো এখন অত্যন্ত মানে একে সুখের মধ্যে আছে। এখন সুখে তাদের অনেক বড় রকমের লস হয়েছে। আমি ধরেন আমার যদি নেতৃত্ব না থাকে আমার কোনো লস নাই, বরং আমার লাভ কিভাবে? আমি মনে করেন আমার পরিবারকে সময় দিতে পারবো, আমি আমার প্রতিষ্ঠানকে আরো বেশি সময় দিতে পারবো, কারণ আমি তো এই আন্দোলন দিয়ে আমি 1 টাকা কামাই করতে পারি নাই। সুতরাং আমার যদি নেতৃত্ব চলে যায় আমার কোনো লস নাই, বরং আমার লাভ হবে। আর যাদের নেতৃত্ব চলে গেছে তাদের কোটি কোটি টাকা লস হয়ে গেছে। এখন যাদের লস হয়ে গেছে তারা তো বসে নাই, তারা ইনকেলাব পত্রিকার মাধ্যমে অনেক চেষ্টা করছে,
বাহাউদ্দিন, মুমতাজি তারা নিজেরা চেষ্টা করছে, আমাদের সেলিম ভুঁইয়া সাহেব উনি নিজে চেষ্টা করছে, জাকির সাহেব সংবাদ সম্মেলন করে চেষ্টা করছে। এখন সব ব্যর্থ হওয়ার পরে এখন আপনার যারা মনে করেন তাদের কিছু লোক আছে, তাদেরকে মনে করেন যারা অনলাইনে মানে অ্যাক্টিভ, তাদেরকে আমার পিছনে লাগাই দিচ্ছে, রেলিয়ে দেয় আর কি, লাগাই দেওয়া না, তারা কিছু বিরূপ দুই একটা হয়তো আপনার এটা পার্সেন্ট করলে হয়তো 1-2% হইতে পারে, আমার মনে হয় আরো কম হবে পার্সেন্ট যদি রেশিও করেন, যদি আপনি এটা হয়তো 1-2% হতে পারে। এটা তাদের চিহ্নিত লোক যাদেরকে তারা মনে করেন বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে আমার পিছনে লাগাই দিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ শিক্ষক আমাদের এই বাড়িবার আন্দোলনকে সমর্থন করেছে এবং ওনারা এপ্রিসিয়েট করেছে এবং আমাদের কর্ম পরিকল্পনাকে ওনারা এপ্রিসিয়েট করেছেন। এটা হয়তো বিক্ষিপ্ত হয়ে কেউ করতে পারে। আমি এটুকু শুধু বলতে চাই, বদলি আটকানো, বদলি চালু হওয়া, এটা আসলে নিতান্তই বদলি প্রত্যাশী যে গ্রুপগুলো এদের। আমি যারা রিড করেছে, আমি যে কে রিড করেছে আমি এখনো জানি না, অ্যাবসলিউটলি মানে আমি এখনো জানি না কারা কারা কাদের রিটে নাম আছে, আমি জানি না, এখন পর্যন্ত জানি না, এখন আজকে পর্যন্ত। আমি আমি চেয়েছিলাম যেই জিনিসটা, যে যেহেতু এক পক্ষ আপনার কি করেছে, আপনার তারা নীতিমালা যে কোনো ভাবে আপনার মনে করেন তদবির করে তারা বের করেছে, আরেক পক্ষ রিড করে দিয়েছে, এখন এটা স্থবির হয়ে গেছে। আমি চেয়েছিলাম যদি আপনি সবাইকে দিয়ে দেন তাইলে আর তো এখানে মনে করেন বিভাজন থাকবে না, রিটের বিষয়টা আসবে না। সবাই যখন দেখবে যে আমরা সবাই বদলি পাচ্ছি, তাইলে আপনার এখানে ফ্র্যাকশনও হবে না আর রিটের বিষয়টাও থাকবে না। আর যদি মনে করেন আপনি একটা অংশকে বদলি দেন, তাইলে এই যে দেখেন এখন রিট দিয়ে একটা বন্ধ হয়ে গেছে, তাহলে আলটিমেটলি লস তো হইলো আমাদের সবার লস। সবার জন্য চালু হইলে সবাই উপকৃত হইতাম, এখন বন্ধ হওয়ার কারণে আপনার সবার লস হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে চাই বদলিটা হোক, যদি এনটিআরসি দিয়া শুরু হোক, হয়ে যদি ইন্ডেক্স তারিখে দেয়, এটাও আমার কোনো আপত্তি নাই। আবার যদি মনে করে যে সবাইকে একভাবে মানে একসাথে দিবে, এটাও আমার কোনো আপত্তি নেই। মানে আমি চাই বদলিটা হোক, কিন্তু এটা যাতে আপনাদের বিভাজনের সাথে বিভাজনের কোনো বন্ধ না হয়। এখন এখানে দুঃখজনক বিষয় হচ্ছে কি, মানে আমি যখন কথা বলি, দেখে এটা কিছুটা ধরেন বদলি প্রত্যাশীর পক্ষে গেছে, তারা আমার এপ্রিসিয়েট করে আর ইন্ডেক্সদারি আমাকে গালি দেয়। আবার যখন আমি কথা বলি, যখন দেখে কিছুটা আপনার ইন্ডেক্সদারিদের পক্ষে গেছে, বদলি প্রত্যাশীর আমাকে গালি দেয়, ইন্ডেক্সদারি আমাকে মনে করে এপ্রিসিয়েট করে। মানে এরকম একটা পর্যায়ে আমি পরে দেখা গেল আমি বদলির বিষয়ে কথা বলা বন্ধ করে দিলাম। এবং আপনি দেখবেন আমাদের 13ই আগস্টের প্রোগ্রামে বদলির বিষয়টা সর্বজনীন ছিল, কিন্তু আমরা এই প্রোগ্রামে কিন্তু এটা রাখি না তাদের এই গালাগালির কারণে। কিন্তু যদি বদলির বিষয়টা এখানে থাকতো সর্বজনীন, তাহলে আমাদের এই 4 দাবির সাথে এটা যেহেতু এখানে আর্থিক কোনো মানে সংশ্লিষ্টতা নাই, ওই বদলির প্রজ্ঞাপন কিন্তু আমরা ওই দিন হাতে করে নিয়ে আসতে পারতাম। আপনারা বেশি বুঝার কারণে, আজকে দুই পক্ষের কথাই বলছি, আপনারা অতিরিক্ত বুঝার কারণে এবং না জেনে অন্যের ফাঁদে মানে পা দিয়ে আমাদেরকে গালি দেওয়ার কারণে আলটিমেটলি আপনারা হেরেছেন। নাইলে যে চাঙ্গা আন্দোলন হয়েছিল, বদলির প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ভাড়ার সাথে আসতাম, কারণ এখানে তো অর্থ ছিল না, আমাদেরকে আটকানোর কোনো সুযোগই ছিল না। মেডিকেলে ওনারা বলতেছে টাকা লাগবে, তারপরে আপনার ধরেন কর্মতে উচ্চ পাতা ওনারা টাকা লাগবে, আমরা বদলি বলতাম যে টাকার দরকার নেই, আপনার বদলি প্রজ্ঞাপন আমাকে দেন, হাতে নিয়ে বদলি প্রজ্ঞাপন আসতাম। কিন্তু আজকে আপনারা দুই পক্ষ আমাকে গালি দিয়ে আপনাদের নিজেদের কপাল আপনারা নষ্ট করছেন, আমাদের কিছু করার নাই। এরপরও এখন ওখান থেকে আসার পরে বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই বোন আমার শিক্ষক কর্মচারীরা কান্নাকাটি করতেছে, স্যার আপনি একটু বলেন। সেই জায়গা থেকে আমি বলছি যে সবার জন্য বদলিটা চালু করা হোক। তো এটা হচ্ছে মূলত বদলির বিষয়। এখানে আমাদের শিক্ষকরা আমরা আসলে মানে চরম অকৃতজ্ঞ। মানে আমরা যে কত কষ্ট করি, আমি তো 24 ঘন্টা ধরেন আমার মানে প্রাতিষ্ঠানিক কাজ ছাড়া যতটা সময়, পুরাটা সময় আমি মনে করেন এগুলো কাজ করি। আজকের ঘটনা আপনাকে বলি, আপনারা মানে শুনেন আমরা যে কি কষ্ট করি। আজকে সকালে আমি রেডি হয়েছি গোসল টোসল করে, আমি এখানে তো একা থাকি, তো ব্যাচেলার থাকি, আমি রান্না করছি, বাসা থেকে তরকারি দিয়ে গরম করছি, এগুলো ভাত রান্না করছি। মানে তখন 9:30 বাজে, আমি গোসল করবো, খেয়ে আমি অফিসে নামবো। ইন দা মিন টাইম আমাকে জহির সাহেব আমাকে ইয়েটা পাঠাইলেন, এই যে বাড়ি ভাড়ার সরি আপনার ওই যে আজকে যে প্রেয়ারটা দিয়েছি, প্রেয়ারটা দেওয়ার। তো এই 9:30 মিটিং হয়েছে 10:30 থেকে, প্রেয়ারটা পাঠাইছে 9:30। আমি ওনাকে 2 দিন ধরে পিরাপিরি করতেছিলাম যে এটা দেন, উনি ওনার ব্যস্ততার কারণে উনি দিতে পারে নাই। এখন আমি আমার মানে এইটাকে ওনার কাছ থেকে আনা, ওখানে ভুল ছিল, ওই ভুল আবার সংশোধন করাইছি, ওনাকে বইলাম ভুল সংশোধন করায় এটাকে আবার আনলাম, এনে এখন আমাদের এক শিক্ষককে পাঠাবো। এখন শিক্ষক যাইতে যাইতে আপনার মিটিং শুরু হয়ে যাবে। পরে আমি কি করলাম, মন্ত্রণালয় আমার পরিচিত লোক আছে, আমি তাকে ফোন দিলাম যে আমি এই প্রেয়ারটা আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনি এটাকে মানে প্রিন্ট দিয়ে আপনি এখন জমা দিবেন, দিয়ে আমাকে কপি দিবেন। এই কপি আমি পরে আবার আপনার ডেপুটি সেক্রেটারি মুর্শেদ মুর্শেদ মহোদয় ওনাকে আমি পাঠালাম, তারপরে অতিরিক্ত সচিব মিজান স্যারকে পাঠালাম এই মিটিং এর মানে শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বা হয়তো শুরু হওয়ার পরে। তো এই যে দেখেন এটা করতে করতে আমি আমার সকালের ভাত খেয়েছি 11টায়। আজকে আমি অফিসে পরে আমাকে মানে আমি তো দোতলায় থাকি, তো নিচতলায় আমার অফিস, তো আমাকে এখানে 11টায় আমি নেমেছি এবং আমি ভাত খেয়েছি, সকালে ভাত খেয়েছি আমি দুপুর
কি বলে আপনার দুপুর বলবো না, এটা সকাল 11টায়। এই যে মনে করেন পরিশ্রমগুলো আমরা সারাদিন করি, এত পরিশ্রম করার পরে যখন আমাদের মানে শিক্ষকরা যখন একটু বাজে বাজে মন্তব্য করে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। তো মাঝে মধ্যে মনে হয় যে কোনো কাজই করবো না, যার যার মতো করে তোমরা নিয়ে আন্দোলন করে তোমরা আদায় করো দেখি। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করি যে এগুলো আসলে যারা যারা অকৃতজ্ঞ, এদের সংখ্যা তো বেশি না। এটা শতাংশ যদি করা হয় তাহলে 1% হবে অথবা আরো কম হবে। সেই জায়গা থেকে মেজরিটির কথা চিন্তা করে হয়তো আমাদেরকে কাজ করতে হয়। আমরা যারা এই জোটে আমরা কাজ করি অনেকই ফ্যামিলিতে ডিটাচ। আমি আমার ফ্যামিলির সাথে সারাদিনে আমি একেবারে বলছি আপনার, সারাদিনে আমার ফ্যামিলিতে আমি কথা বলি 5 থেকে 7 মিনিট। এটা আশ্চর্য হয়ে যাবে মানুষ। আমি আমার মার সাথে 1.5 মাস ধরে কথা বলতে পারি না এই আন্দোলনের জন্য। আমি 1.5 মাস ধরে আমার মার সাথে আমি কথা বলতে পারি না। এটা নিয়ে আমার মা অনেক কষ্ট। এই যে এত পরিশ্রম করি আপনাদের জন্য, এরপর আপনারা যখন উল্টাপাল্টা মন্তব্য করেন তখন আমাদের খুব কষ্ট হয়, আমাদের খুব কষ্ট লাগে যে আপনারা এত অকৃতজ্ঞ কিভাবে হন। আমাদের মাধ্যমে আজকে 4টি বৈষম্য দূর হয়েছে আমাদের এই আন্দোলনগুলোর মাধ্যমে। 5% ইনক্রিমেন্ট, বৈশাখী, উৎসব পাতা এবং এবং আজকের এই যে বাড়ি ভাড়া, এবং আমরা যে ঝুঁকি নিয়েছি, আমার অফিস রুমে এসে আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি ঢাকায় গেলে আপনি গ্রেফতার হবেন। এই নিজের আজকে যদি মনে করেন এই আন্দোলন ব্যর্থ হইতো, আপনারা তো সবাই বহাল তবিয়তে থাকতেন, আমার তো জায়গা হইতো আপনার কারাগারে, আমার হাড্ডি গুটি কোনো কিছু রাখতো না, আমার চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত। কিন্তু আপনারা তো সবাই বহাল তবিয়তে সবাই আছেন। তো এখন এগুলো একটু ভাববেন যে যারা মানে সত্যিকার অর্থে নিরেট শিক্ষকদের জন্য দাবি দাওয়া নিয়ে কাজ করে, এদের এই বিষয়গুলো আপনার ভাবা দরকার যে তারা কত কষ্ট করে। হুট করে একটা মন্তব্য করার আগে 100 বার ভাবার পরে মন্তব্য করবেন। কারণ আমরা আজকে 17 সাল থেকে আন্দোলন করি, আজকে 25 সাল প্রায় শেষ, এখানে 9 বছর ধরে কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে 1 টাকা মনে করেন নিয়ে কারো কোনো উপকার করেছি। অসংখ্য অজস্র মানুষের মনে করে উপকার করেছি, অসংখ্য অজস্র মানুষের উপকার করেছি বিনা টাকায়, বিনা কোনো রকমের প্রতিদানে, 1 কাপ চাও খাই নাই। এই আপনার বিভিন্ন জায়গা থেকে ফোন করে স্যার আমার এই সমস্যা এই সমস্যা। ফোন অনেকের চাকরি চলে গিয়েছে, আপনার মানে তাকে আপনার চাকরি থেকে আপনার মনে করেন বরখাস্ত টার্মিনেট করে দিয়েছে, যোগদান করতে পারতেছে না। এগুলো যেখান থেকে লক্ষ টাকা কামাইতে পারতাম, একটি পয়সা নেই না কারো কাছ থেকে, একটি পয়সা। কেউ বলতে পারবে না। আমি 1 ইয়ার চ্যালেঞ্জ করে বললাম যে আমি তাদের উপকার করছি, কেউ যদি বলতে পারেন যে আজি স্যার আমার কাছ থেকে 1 কাপ চা খাইছে, তাহলে আমি শিক্ষক আন্দোলন না, চাকরিতে দিয়ে চলে যাবো। এত কষ্ট আপনাদের সাথে জন্য করার পরে যখন আপনারা একটা পোস্ট আপনি বুঝেন না, আগাগোড়া কিছু আন্দোলনের গোড়ার ডিপ কিছু বুঝেন না, হুট করে একটা মন্তব্য করে বসে থাকেন। আপনি জানেন এটা কেন পোস্ট দিয়েছি, এটার সাথে ভবিষ্যতের কি সম্পর্ক, কি চিন্তা আমরা করতেছি আপনি জানেন না? জেনে আপনার যদি ভালো না লাগে আপনি মন্তব্য করবেন না, কিন্তু আপনি বিরূপ মন্তব্য করে নিরুৎসাহিত কেন করেন? নিরুৎসাহিত করলে আপনার বঞ্চিত হবে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী, এটার গুণ তো আপনার হবে। জি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আলজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিষয়টি আশা করি আমাদের দর্শক শ্রোতাদের মধ্যেও বিষয়টি পরিষ্কার হয়েছে। বদলি বন্ধ করার উদ্দেশ্য অধ্যক্ষ আজিজের নয়, বদলি মূলত বন্ধ হয়ে আছে সফটওয়্যার তৈরি হওয়ার না কারণে। প্রথমে A2I এর মাধ্যমে সফটওয়্যার তৈরির জন্য চিঠি দেওয়া হয়েছিল, তবে A2I সেভাবে সাড়া না দেওয়ায় বর্তমানে হচ্ছে টেলিটকের মাধ্যমে সফটওয়্যারটি তৈরি করার চেষ্টা করছে। আজকেও আমি অতিরিক্ত সচিব মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি, সচিবালয়ে গিয়েছিলাম। তারা যদি জানিয়েছেন তারা চেষ্টা করছেন টেলিটককে রাজি করানোর জন্য যেন দ্রুত সময়ের মধ্যে বদলি সফটওয়্যার তৈরি হয়। আসলে শিক্ষকদের বদলি অনেক দরকার, কেননা শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন, তাদের জন্য বদলিটি আসলে খুবই দরকার। আমরা চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে, আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে সফটওয়্যার তৈরি হয়ে গেলে বদলির প্রক্রিয়াটি চালু হবে। অধ্যক্ষ আজিজি, অসংখ্য শিক্ষক কমেন্টস করেছে, একটি বিষয় আপনাকে সমাধান করতে বলছে, সেটি হচ্ছে এই যে বিএড স্কেল নিয়ে যে সমস্যাটি রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়ার পরেও শিক্ষকরা স্কেল পাচ্ছেন না। রিট করা 23টি কলেজ রয়েছে, সেই 23টি কলেজ থেকে বিএড ডিগ্রি নিলে আপনাকে স্কেল দেওয়া হচ্ছে। এই সমস্যাটি নিরসন হচ্ছে না। এই সমস্যাটি সমাধানে আপনাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অসংখ্য শিক্ষক। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই অধ্যক্ষ আজিজি। দেখেন, বিএড এর বিষয়টা আমি ওই দিন আমি বলেছিলাম যে আসলে আমি বিষয়টা ক্লিয়ার না। আমি যা বলি ফ্রাঙ্কলি বলি, আমার ভিতরে কোনো হিপোক্রেসি নাই। যেটা আমি যেটা জানি বলি, যেটা জানি না বলি। এখানে মানে লুকোচুরি করে আপনাদেরকে মানে আশ্বস্ত করার মতো লোক আমি না, এটা আপনারা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন। আমি বিএড এর ব্যাপারে আমার ধারণা ছিল না, আমি এটা বলছি। এটা নিয়ে অনেকে বলছেন যে উনি বিএড নিয়ে জানে না। আমি কি জানি সব জানি এরকম জানবো? আমি কি সব জানতা? আমি না জানতেই পারি, কিন্তু আমি যদি আপনার সাথে হিপোক্রেসি করি এটা খারাপ। না জানা কোনো দোষের কিছু না। আমরা গতকালকে জুটির মিটিং এটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, বিএড এর বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। ওনারা কথা বলেছেন, আমি ওনার কাছে জানতে চেয়েছি সমস্যাটা আসলে কি।
ওনারা আমাকে ওনাদের মধ্যে বক্তব্য দিয়েছেন। পরে সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকালকে যে আবেদন, অর্থাৎ আজকে যে আমরা আবেদনটা সাবমিট করেছি, ওখানে আমরা দিয়েছি যে এন্ট্রি লেভেলটা যাতে মানে সহকারী শিক্ষকদের যাতে 10ম গ্রেড থেকে হয়। আমরা কিন্তু আজকে একটা প্রেয়ার দিয়েছি যে সব শিক্ষকদেরকে যাতে 10ম গ্রেড দেওয়া হয়। তো এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং কার্যকর করতে পারি, তাহলে মনে হয় বিএড এর যে প্রবলেমটা আছে এটা থাকবে না মনে হয়। জি, অধ্যক্ষ আজিজি, আসলে ১০ম গ্রেড যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে বিএড এর যে ইস্যুটি সেটি আর থাকবে না। আমরা আশা করছি যে আপনাদের এই যে নিঃস্বার্থভাবে শিক্ষকদের নিয়ে যে আন্দোলনগুলো করছেন সেই আন্দোলনের মধ্যে আগামীতে বিএড এর সমস্যাটি বা ১০ম গ্রেডের যে বিষয়টি বললেন সেটি যেন বাস্তবায়ন হয় এবং সেটি সেই বিষয়ে উদ্যোগ নিবেন এই প্রত্যাশাই ব্যক্ত করছি। অধ্যক্ষ আজিজি, আপনার কাছে শেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই আগামীতে আসলে আপনারা কোন কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বা কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সে সম্পর্কে একটু আমাদের দর্শকরা জানতে চান, সেটি একটু আপনি বলবেন। জি, ধন্যবাদ। আমি আসলে মানে এখন তো আমরা বললাম যে ছোটখাটো আন্দোলনে থাকবো, আমরা বড় রকমের কোনো মানে আর্থিক আন্দোলনে যাচ্ছি না। আর আমাদের যে মহাসমাবেশ আপনাকে বললাম যে আমরা মহাসমাবেশটি করতে চাই, যদি আপনার বড় দলগুলো সাড়া দেয় তাহলে আমরা হয়তো মহাসমাবেশটি করব। এটার উদ্দেশ্য কিন্তু আমাদের মানে আগামী দিনের যে দাবি দেওয়ার ব্যাপারে যাতে কাজ করতে পারি, এটার জন্য মূলত আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যেতে চাই। এখানে আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে বাজেটে যাতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়। আপনি দেখেন আমাদের যে এই যে মানে শহীদ মিনারের আন্দোলন, এটাকে যদি আপনি শুধু 15% বলেন প্রাপ্তি, এটা কিন্তু না। এটা বাংলাদেশের আপনার সুবিধাবাদী যত মানে আপনার সুবিধাবাদী শিক্ষক আন্দোলন, এটাকে কিন্তু কবর রচিত হয়েছে এক। দ্বিতীয়ত এক অভূতপূর্ব ঐক্য শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে, এটা 2 নাম্বার। 3 নাম্বার আমাদের 15% তো আছে। আরেকটা বিষয় আপনি দেখেন, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু বলেছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা শিক্ষাতে সর্বোচ্চ বরাদ্দ দেব। আমি মনে করি এটা আমাদের এই আন্দোলনের ফসল। আমাদের আন্দোলনের কারণে ওনারা এই কথাগুলো আজকে ভাবছেন, চিন্তা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় তিনিও বলেছেন ওনার সাথে যখন সাক্ষাৎ করে যে ওনারা গেলে ওনারা জাতীয়করণ করবেন। এনিওয়ে তো পরিষ্কার বলেছেন যে আপনার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি। আমরা এই যে ধরেন এই কাজগুলো কিন্তু আমাদের আন্দোলনের মানে ফলে হয়েছে। এখন আমরা যদি তাদের কাছে যেতে পারি তাহলে আগামী দিনে যাতে আমাদের বিষয়ে বরাদ্দ থাকে, মানে আপনার যখন বরাদ্দ থাকবে তখন মন্ত্রণালয়ে টাকা দিতে তত সমস্যা নেই। কল্যাণ অফসর আপনার এখন আমাদের যে মনে করেন মানে যে স্ট্যান্ডার্ড মানে যেটা আপনার হওয়ার দরকার ছিল বরাদ্দ, এর মনে হয় 1/3 বরাদ্দ হয়, বাকি আপনার 2/3 যদি বরাদ্দ হয় মন্ত্রণালয় তো টাকা দেওয়ার জায়গা পাবেন, আপনার কোথায় টাকা দিবে? এখন আমাদের মূল কাজ হবে আগামী দিনে বাজারে যাতে নতুন সরকার যাতে শিক্ষার জন্য বরাদ্দটাকে বৃদ্ধি করে, তাহলে আমাদের মানে সমস্যাগুলো কল্যাণ অফসরে বরাদ্দ বৃদ্ধি হলে ওখানে অর্থ দিবে তারা, ওখানে অর্থ দিলে ওখানে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমাদের নন এমপিও আছে, তারপরে আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী আছে, আরো যারা আছে প্রত্যেকেরই যদি আপনার টাকা থাকে মন্ত্রণালয় দিতে সমস্যা নেই। তো আমরা আগামী দিনে আমাদের আন্দোলন হবে নির্বাচিত সরকার আসার পরে অর্থ বরাদ্দ যাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ যাতে দেওয়া হয় আমাদের এই ক্ষেত্রে। আর এই অর্থ বরাদ্দর মাধ্যমে যদি আমাদের বৈষম্যগুলোকে আমরা আস্তে আস্তে কমায় আনতে পারি, তখন এক সময় সরকারই চিন্তা করবে যে জাতীয়করণ করতে গেলে তো আর বেশি একটা আমাদের খরচ হচ্ছে না, উপরন্তু আমরা প্রতিষ্ঠানে যে আয় এগুলো আমরা নিতে পারতেছি, আয়গুলো আমরা নিতে পারতেছি আমাদের কোষাগারে। তখন দেখা যাবে এক পর্যায়ে হয়তো রাষ্ট্র বা সরকার চিন্তা করবে যে আমরা এমপিভুক্ত শিক্ষাটা পুরাটাই জাতীয়করণ করে দিই। আমাদের আগামী দিনে আন্দোলন হবে যে জাতীয়করণের যাওয়ার জন্য আমাদের যে বৈষম্যগুলো আছে এগুলোকে কমিয়ে আনা সরকারিদের সাথে, যাতে জাতীয়করণের বিষয়টাকে সরকারের কাছে ছোট মনে হয়, তারা যাতে ভাবে যে এটা একেবারে কম খরচ লাগবে এটা, আর বরাদ্দ যাতে আমাদের বেশি থাকে, এটা মানে নির্বাচিত সরকার আসলে আমরা এটার জন্য আমরা একটা হয়তো বড় রকমের আন্দোলন করব, কূটনৈতিক তৎপরতা চালাবো। আর এটার জন্য এখন আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা বড় সমাবেশ করতে চাই সোহরাওয়ার্দী উদ্যানে, যদি ওনারা আমাদেরকে সাড়া দেন। আর এখন এই পর্যায়ে আমাদের এই সমাবেশটা আমাদের মূল মানে ফোকাসে থাকবে যদি ওনারা অনুমতি পায়। আর যদি অনুমতি না পাই তাহলে হয়তো আমরা বিকল্প চিন্তা করবো এই মুহূর্তে আমাদের কি করা যায়। আর আমাদের বিক্ষিপ্ত যে দাবি দাওয়া গুলো আছে যেগুলো আপনার ইতিমধ্যে আজকে আমরা প্রেয়ার দিয়েছি, আরো কিছু বিষয় হয়তো ছুটে গেছে, আজকে ফোন আসছে অনেকগুলো, ওগুলোকে আমরা ইনক্লুড করে প্রয়োজনে আবার আমরা আর একটা আবেদন হয়তো আমরা দেব। এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে যতটুকু মানে টুকটাক দাবি যেগুলো আছে, ছোটখাটো দাবি যেগুলো এখন এই সরকারের কাছ থেকে আদায় করা যায় এই ব্যাপারে আমরা কাজ করবো। আরেকটা বিষয়, আমাদের যে এনটিআরসির আপনার নিয়োগগুলো আপনার সরকারের অধীনে নিয়েছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং আমাদের যে কর্মচারী তাদের নিয়োগ নিয়েছে, এই ব্যাপারে
আমরা সরকারের পক্ষে আমরা দাঁড়াবো, যাতে এই উদ্যোগগুলো কোনোভাবেই সরকার মানে কোনো পক্ষ যাতে রিড করে বা সরকারকে চাপ তৈরি করে এখান থেকে ফিরিয়ে না নিতে পারে, এটার পক্ষে আমরা সরকারের পক্ষে দাঁড়াবো। এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এটা কিন্তু বিগত সময় হয়েছে, কমিটিতে আসে নিয়োগ দিয়ে বিভিন্ন রকমের টাকা পয়সা লেনদেন করা, তছরুপ করা, এগুলো হয়েছে। তো এখন সরকার আপনার যে নীতিমালাটা তৈরি করেছে যে সরকারি কর্মকর্তারা থাকবেন, সাথে অন্য পেশাজীবীদেরকে ইনক্লুড করা যেতে পারে, এখানে আপনার সংযোজন বিয়োজন করা যেতে পারে, কিন্তু এটার বিপক্ষে যে রিট হয়েছে এটার বিপক্ষে আমরা চাই যে এটা প্রতিষ্ঠানগুলো যাতে আপনার এগুলো যাতে স্মুথলি চলতে পারে, এখানে যাতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন না হয়, সেই ক্ষেত্রে মানে সরকার যে উদ্যোগটা নিয়েছে এটার পক্ষে আমরা থাকতে চাই। এবং এটাকে মানে বাস্তবায়ন করার জন্য এবং এই সিদ্ধান্তটাকে আপনার কন্টিনিউ করার জন্য যদি জাতীয়করণ প্রত্যাশী জোটের মাঠে নামতে হয়, আমরা হয়তো মাঠের আন্দোলনে যাব এটাকে বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোনো স্কুল কলেজের কমিটিতে থাকতে পারবে না, মাদ্রাসার কমিটিতে থাকতে পারবে না, এখানে সরকারি কর্মকর্তারা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং এখানে বিভিন্ন পেশাজীবী যারা আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরকে ইনক্লুড করা হয়েছে। আরো যদি লাগে যৌক্তিক হারে করা, মানে যৌক্তিক যেগুলো করা যেতে পারে, কিন্তু রাজনৈতিক আপনার মানে যারা নেতৃবৃন্দ সরাসরি যদি এখানে না থাকে তাহলে ভালো হয়। এটার ব্যাপারে যদি প্রয়োজন হয় আমরা সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন আমরা হয়তো মাঠের আন্দোলনে নামবো, এটাও আমাদের একটা পরিকল্পনা আছে। আরেকটা বিষয় নিয়ে আমরা কাজ করব, সেটি হচ্ছে আমরা যেমন শিক্ষকদের বাড়ি ভাড়া এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করছি 17 সাল থেকে, এবং ইতিমধ্যে আমরা 4টা দাবি আমাদের মাধ্যমে আমরা আদায় করেছি। আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে গুণগত শিক্ষা নিশ্চিত করা। ইতিমধ্যে আমরা এটা নিয়ে কাজ করা শুরু করেছি এবং আমরা এখন বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি কথা বলছি, শিক্ষকদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে যাতে ওনারা পালন করেন, যথাসময়ে প্রতিষ্ঠানে ইন করেন, যথাসময়ে আউট হন, যথাসময়ে ক্লাসে যান, ক্লাসে যাতে উনি সর্বোচ্চ তার যোগ্যতা দিয়ে শ্রেণীকক্ষে যাতে উনি পাঠদান করেন, এটার জন্য আমরা কিন্তু কাজ করা শুরু করেছি। এবং আমরা গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য আমরা সরকারের পাশাপাশি আমরাও কাজ করতে চাই সরকারের সহযোগী হিসাবে। আপনি দেখেছেন যে আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এখন আপনারা যদি এই যে আন্দোলন করছেন, এই আন্দোলনের মাধ্যমে তো আপনাদের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। আমরা বলেছিলাম যে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি পোষানোর জন্য আমরা প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে হলেও আমরা আমাদের শিক্ষার্থীদের ক্ষতি আমরা পুষিয়ে দেবো। আমরা কিন্তু আন্দোলনে সফল হয়ে আমরা কিন্তু আমাদের এই ওয়াদা ভুলে যাইনি। আমরা 4টি শনিবার আমরা খোলা রেখেছি, জোটের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের সারা বাংলাদেশ শিক্ষক কর্ম থেকে আহ্বান জানিয়েছি, এবং শিক্ষকরা স্বতঃস্ফূর্ত ভাবে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং মিডিয়ায় দেখেছেন, বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো আপনার এখন কিন্তু এই 2টি শনিবার খোলা অলরেডি রেখেছেন, এবং আগামী 2টি শনিবার ওনারা খোলা রেখে জাতির যে ক্ষতি হয়েছে, আমরা আমাদের এই সন্তানদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমরা পুষিয়ে দিতে চাই। আগামী দিনে গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের জায়গা থেকে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ অধ্যক্ষ আজিজি, আপনার পরিকল্পনা খুবই ভালো লাগলো এবং খুবই চমৎকার। শিক্ষকদের কল্যাণে আপনি যেভাবে চিন্তা করেন এটি আসলে দীর্ঘদিন আমরা দেখিনি কোনো শিক্ষক নেতার মধ্যে এরকম করে শিক্ষকদের নিয়ে চিন্তা করতে। আমরা আশা করছি যে আপনারা যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেটি ধীরে ধীরে বাস্তবায়ন হবে এবং অদূর ভবিষ্যতে হয়তো আমরা এটিও দেখব যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হচ্ছে পর্যায়ক্রমে, এবং সেদিন সবচেয়ে বেশি খুশি হয়তো আপনি হবেন, আপনার পাশাপাশি আমিও অনেক খুশি হব। আমার প্রাণের শিক্ষকরা, যে অবহেলিত শিক্ষকরা রয়েছেন, সেই শিক্ষকরা অবহেলা থেকে বের হোক, বঞ্চনার শিকার থেকে বের হোক, বদলির সুযোগ পাক। তাদের যে দাবিগুলো রয়েছে খুব নগণ্য দাবি, সেই দাবিগুলো সরকার পূরণ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লাইভটি এখানে শেষ করছি। অধ্যক্ষ আজিজি, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবারও আপনাকে ইনশাআল্লাহ কোনো একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানাবো। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাদের। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা, ডেইলি ক্যাম্পাস, শিহাব ভাই এবং অন্যান্য যারা ডেইলি ক্যাম্পাসের সাথে জড়িত সাংবাদিক আছেন, সকলকে ধন্যবাদ।